আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আলোচ্য বিষয় ইন্ট্রান্সিটিভ ভার্ব। আমরা ইতিপূর্বের ক্লাসে ইংরেজি ভাষার বেসিক স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা দেখিয়েছি কিভাবে ইংরেজি ভাষাভাষী মানুষ তাদের নিজস্ব ভাষার স্ট্রাকচার ব্যবহার করে বাক্য গঠন করে। তো আমরা আজকের ক্লাসে ওই স্ট্রাকচারের যে একটা এলিমেন্টস তা হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব, অর্থাৎ সেই স্ট্রাকচারে আমরা দেখেছি তিনটা বেসিক ভার্ব ব্যবহার করা হয়: ইন্ট্রান্সিটিভ ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব অ্যান্ড কপিলিয়ার ভার্ব বা লিঙ্কিং ভার্ব। তো আমরা এই ক্লাসে অর্থাৎ আজকের ক্লাসে ইন্ট্রান্সিটিভ ভার্বের বিভিন্ন ক্রাইটেরিয়া এবং কী ধরনের ইন্ট্রান্সিটিভ ভার্ব সাধারণত ইংরেজি ভাষাভাষী মানুষ ব্যবহার করে থাকে সেগুলোর সাথে আমরা পরিচিত হব। চলুন আমাদের ক্লাসটি শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা ইন্ট্রান্সিটিভ ভার্ব নিয়ে কিছু কথা বলি যে ইন্ট্রান্সিটিভ ভার্বটা আসলে কি, এটার ডেফিনেশন কি। ইন্ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে ওই সকল ভার্ব যেগুলো কোনো একটা পার্সন বা কোনো একটা বস্তু বা ব্যক্তিকে ইনভলভ করে, অর্থাৎ এই ভার্বগুলো অর্থ প্রকাশের জন্য শুধুমাত্র সাবজেক্ট গ্রহণ করে থাকে, এটা অবজেক্ট গ্রহণের প্রয়োজন হয় না। যেমনটা আমরা প্রথম বাক্যে দেখতে পাচ্ছি, দ্য গার্ল স্ক্রিমড, বাক্যটি সম্পূর্ণ হয়েছে, এখানে অন্য কোনো অবজেক্ট গ্রহণের প্রয়োজন হয়নি। যে বালিকাটি স্ক্রিমড করলো, আই ওয়েটেড, এখানেও কোনো অবজেক্ট গ্রহণের প্রয়োজন নেই যে আমি কোথায় অপেক্ষা করলাম, কেন অপেক্ষা করলাম, এগুলো না বললেও বাক্যটি পরিপূর্ণ হবে। অ্যান্ড অফুল থিং হ্যাজ বিন হ্যাপেন্ড, সবাই স্পষ্ট বুঝতে পারছে যে কোনো একটা কিছু ঘটেছে, কোথায় ঘটেছে, কী জন্য ঘটেছে, এগুলো অতটা মুখ্য নয়। যদি স্পিকার অথবা রাইটার চায় তাহলে অ্যাডিশনাল ইনফরমেশন এরপরে যুক্ত করতে পারে, কিন্তু এটা বাধ্যতামূলক নয়। তো এভাবে সাধারণত ইন্ট্রান্সিটিভ ভার্বগুলো সাবজেক্ট গ্রহণ করে, এগুলো অবজেক্ট গ্রহণ করে না। তবে কিছু কিছু ইন্ট্রান্সিটিভ ভার্ব আছে যেগুলো বাধ্যতামূলকভাবে অ্যাডভার্বিয়াল গ্রহণ করে থাকে, অর্থাৎ এরপর অ্যাডভার্বিয়াল বাধ্যতামূলকভাবে ব্যবহার করা হয়। আমরা সেগুলো দেখব। আচ্ছা, ইন্ট্রান্সিটিভ ভার্বের সাথে আমরা পরিচিত হলাম। এখন আমরা দেখব ইন্ট্রান্সিটিভ ভার্বের বেশ কিছু ক্রাইটেরিয়া। আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটু লক্ষ্য করুন, এখানে আমি একটা ভার্বের তালিকা দিয়েছি। আমরা কথা বলছিলাম ইন্ট্রান্সিটিভ ভার্ব নিয়ে। সাবজেক্ট প্লাস ইন্ট্রান্সিটিভ ভার্ব প্লাস অ্যাডভার্বিয়ালস অর প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে যে ইন্ট্রান্সিটিভ ভার্বের তালিকা দেখতে পাচ্ছি, এই ইন্ট্রান্সিটিভ ভার্বগুলোর পর অ্যাডভার্বিয়ালস অর প্রিপোজিশনাল ফ্রেজ অপশনাল হিসেবে ব্যবহার করা হয়। উল্লেখ্য যে এই তালিকাটি পরিপূর্ণ নয়, ইংরেজি ভাষায় আরও ইন্ট্রান্সিটিভ ভার্বের সংখ্যা ব্যাপক, কিন্তু আমরা এখানে উল্লেখযোগ্য খুবই কমন ইন্ট্রান্সিটিভ ভার্বের তালিকা দিয়েছি, যেগুলো সাধারণত অ্যাডভার্বিয়ালস অথবা প্রিপোজিশনাল ফ্রেজ অপশনাল হিসেবে গ্রহণ করে থাকে। আপনি যখন কোনো রিলায়েবল ডিকশনারি দেখবেন, বিশেষ করে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি or any other reliable dictionary, you will find there this type of terminology, that means intransitive plus adverbials or prepositional phrase এইভাবে দেখবেন। অর্থাৎ আপনি যদি অ্যারাইজ এই ভার্বটি ডিকশনারিতে সার্চ করেন, আপনি সেখানে দেখবেন ইন্ট্রান্সিটিভ প্লাস অ্যাডভার্বিয়ালস অর প্রিপোজিশনাল ফ্রেজ এভাবে লেখা আছে। অথবা অ্যাডভান্স, অ্যারাইভ, এই ভার্বগুলো আপনি যা এখানে দেখছি, এই সবগুলো ভার্ব আপনি যদি দেখে থাকেন তাহলে এভাবে আপনি সেখানে পাবেন, মিনিংটাও সেখানে দেওয়া থাকবে। তো আমরা যখন বাক্যে এই ভার্বগুলো ব্যবহার করব, তখন শুধুমাত্র
সাবজেক্ট নিয়ে এই ভার্বগুলো কথা বলে, অবজেক্ট নিয়ে কথা বলে না। তার মানে হলো যে এটা সেই সকল ইন্ট্রানজিটিভ ভার্ব যেগুলো সাবজেক্ট সম্পর্কেই তথ্য দেয়, এর কোনো অবজেক্ট প্রয়োজন হয় না। When we are talking about an action or event that does not have an object, we use an intransitive verb. যখন আমরা কোনো একটা অ্যাকশন অথবা ইভেন্ট সম্পর্কে কথা বলি যার কোনো অবজেক্ট প্রয়োজন হয় না বা অবজেক্ট থাকে না, তখন আমরা ইন্ট্রানজিটিভ ভার্ব ব্যবহার করি। আশা করি আপনারা এই তালিকা থেকে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। আচ্ছা, আমি কিছু বাক্য তৈরি করে আপনাদের দেখাই, তাহলে আপনাদের এই ইন্ট্রানজিটিভ ভার্বটি ব্যবহার করতে অনেক সুবিধা হবে। যেমন ধরুন, আমরা এখানে সাবজেক্ট হিসেবে যে কোনো প্রোনাউন ব্যবহার করতে পারি, যে আই assess, or I am advancing, the sun is rising, the sun rises in the east, some guests have arrived, the building has been collapsed, the baby is crying, we are departed, the man has died, the problem has disappeared। উল্লেখ্য যে এই ইন্ট্রানজিটিভ ভার্বগুলো আপনি যে কোনো টেন্সে ব্যবহার করতে পারবেন। টেন্স সিলেকশনের ক্ষেত্রে কোনো বাধা নেই, অর্থাৎ ভার্বের যে কোনো তিনটি ফর্ম এর যে কোনো ফর্ম আপনি ব্যবহার করতে পারবেন। বেস ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম আপনার প্রয়োজন সাপেক্ষে কেয়ার কালের উপর ভিত্তি করে ভার্বের ইনফ্লেকশন চেঞ্জ হতে পারে, কিন্তু অবজেক্ট গ্রহণের ভিত্তিতে ইন্ট্রানজিটিভ ভার্বকে শনাক্ত করা খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা ইন্ট্রানজিটিভ ভার্বের শ্রেণী। আমরা পরবর্তী শ্রেণীতে যাব, সেখানে এমন কিছু ইন্ট্রানজিটিভ ভার্ব থাকবে যা প্রিপোজিশনাল ফ্রেজ আর অ্যাডভার্বিয়ালস বাধ্যতামূলক গ্রহণ করবে, অর্থাৎ এই সকল ইন্ট্রানজিটিভ ভার্ব বাধ্যতামূলকভাবে প্রিপোজিশনাল ফ্রেজ গ্রহণ করবে। সেটার একটি তালিকা আমি দেওয়ার চেষ্টা করব। These are the intransitive verbs followed by phrase that begin with a preposition. এগুলো হচ্ছে সেই সকল ইন্ট্রানজিটিভ ভার্ব যেগুলো প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং একটা প্রিপোজিশনাল ফ্রেজ গঠন করে। প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ এগুলো মূলত ইন্ট্রানজিটিভ ভার্বের পরে সাধারণত মানে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করা হয়, যেখানে এমন কিছু ইন্ট্রানজিটিভ ভার্বের লিস্ট দেওয়া হয়েছে যেগুলো বাধ্যতামূলকভাবে প্রিপোজিশন গ্রহণ করে থাকে এবং এগুলো একটা বিশেষ অর্থ দিয়ে থাকে, বা এটা এই ভার্বগুলো যখন প্রিপোজিশন গ্রহণ করবে তখন এটা একটা বিশেষ অর্থ দিবে। আর রিলায়েবল ডিকশনারিগুলোতে আপনার রিলায়েবল ডিকশনারিগুলোতে এই প্রিপোজিশনগুলো বা এই প্রিপোজিশনাল যে মানে ভার্ব ইন্ট্রানজিটিভ ভার্ব প্লাস প্রিপোজিশনাল অ্যাডভার্বিয়াল এগুলো আপনারা স্পষ্ট মানে দেখবেন, সেগুলো বোল্ড করে লেখা থাকবে। যেমন প্রথম সেন্টেন্সটা আছে ডিফারেন্সিয়েট বিটুইন, ডোন্ট ডিফারেন্সিয়েট বিটুইন দ্য পোর অ্যান্ড দ্য রিচ। এখানে দেখুন যে ডিফারেন্সিয়েট বিটুইন একটা প্রিপোজিশন, দ্য পোর অ্যান্ড দ্য রিচ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে নাউন ফ্রেজ। তো এইভাবে ডিফারেন্সিয়েট ইন্ট্রানজিটিভ ভার্বকে শুধু এই ইন্ট্রানজিটিভ ভার্বগুলো শুধু
মানে সাবজেক্ট দিয়ে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। এরপর বাধ্যতামূলকভাবে প্রিপোজিশনাল ফ্রেজ বা প্রিপোজিশন যুক্ত করে অর্থ প্রকাশ করতে হয়। পরেরটা দেখুন, ইনশিওর এগেইনস্ট এ রিকমান্ড, ইনশিওরিং এগেইনস্ট সিকনেস অর ইনজুরি। এখানে ইনশিওরিং এর পর এগেইনস্ট সিকনেস অর ইনজুরিটা বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে, কারণ নাহলে পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে না। সিকনেস অথবা ইনজুরি তিনি ইনশিওর করার ক্ষেত্রে তিনি রিকমেন্ড করেন। এটা এখানে বলা হচ্ছে হি রিয়াক্ট স্ট্রংলি এগেনস্ট দ্য আর্টিস্টিক কনভেনশন অফ হিজ টাইম। মানে এখানে রিয়াক্টেড মানে স্ট্রংলি তো অ্যাডভার্ব, এটা আমরা জানি যে যদি কোনো অ্যাডভার্ব হ্যাজ নো স্পেসিফিক পজিশন, সো আপনি এটা মেইন ভার্বের পর অথবা সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে অথবা বাক্যের শেষে বা শুরুতে ইউজ করতে পারেন। তো হি রিয়াক্টেড স্ট্রংলি এগেনস্ট দ্য আর্টিস্টিক কনভেনশন অফ হিজ টাইম। এভাবে এখানে রিয়াক্ট এগেনস্ট সামথিং, রিয়াক্ট এগেনস্ট সামথিং কোনো কিছুর বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করা। এভাবে এই রিয়াক্ট ইন্ট্রান্সিটিভ ভার্বটি একটা প্রিপোজিশনাল ফ্রেজকে যুক্ত করেছে। হিন্ট অ্যাট, হোয়াট আর ইউ হিন্টিং অ্যাট, মানে এটা ইঙ্গিত করা বা কোনো কিছু প্রতি শনাক্ত করা, কোনো কিছুকে নির্দেশ করা যে আপনি কোন বিষয়ে ইঙ্গিত দিচ্ছেন, যে হোয়াট আর ইউ মানে হিন্টিং অ্যাট। এখানে অ্যাটের অবজেক্ট হচ্ছে হোয়াট, যেটা বাকি শুরুতে বলছি ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে। অল্টারনেট বিটুইন আর মোড, অল্টারনেটেড বিটুইন হ্যাপিনেস অ্যান্ড ডিসপায়ার। এখানে অল্টারনেটেড বিটুইন এ অ্যান্ড বি, অর্থাৎ অল্টারনেট বিটুইন মানে দুটো বিষয়ের মানে অল্টারনেট বিটুইন এ অ্যান্ড বি। এ হচ্ছে হ্যাপিনেস, বি হচ্ছে ডিসপায়ার। এভাবে আপনি ডিকশনারিতে পাবেন যে অল্টারনেট বিটুইন এ অ্যান্ড বি। অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারিতে এভাবেই থাকবে। আপনি দুটো বস্তুর মধ্যে যখন অল্টারনেট করবেন তখন এভাবে এর জায়গায় মানে একটা বস্তু হবে আর বির জায়গায় একটা বস্তু, অল্টারনেট বিটুইন এ অ্যান্ড বি এভাবে হবে। অপ্ট ফর, আফটার গ্রাজুয়েটিং সে অপ্ট ফর এ ক্যারিয়ার ইন মিউজিক, মানে মিউজিকে সে একটা ক্যারিয়ার গঠনের সিদ্ধান্ত নিয়েছে বা সে ইচ্ছা পোষণ করেছে। তো এরকম অপ্ট ফর সামথিং, কোনো কিছুর জন্য মানে মনস্থির করা বা কোনো কিছুর জন্য ইচ্ছা পোষণ করা। সাফার ফ্রম, হি সাফার্স ফ্রম মানে অ্যাজমা। এখানে অ্যাজমা, সাফার ফ্রম সামথিং কোনো কিছুতে ভোগা, কোনো কিছুতে মানে এটা হতে পারে কোনো কিছুতে তোমার সাফারিং করা। তো এভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম অসংখ্য ভার্ব, ইন্ট্রান্সিটিভ ভার্ব ইংরেজি ভাষায় আছে, যেগুলো বাধ্যতামূলকভাবে অ্যাডভার্ব অথবা প্রিপোজিশনাল ফ্রেজ মানে গ্রহণ করে। যদি আপনি সাফারের পর আপনি ফ্রম, অ্যাজমা অথবা অপ্ট ফর ক্যারিয়ার ইন মিউজিক এই প্রিপোজিশনাল ফ্রেজগুলো ব্যবহার না করেন, তাহলে এই ইন্ট্রান্সিটিভ ভার্বগুলো পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে সক্ষম হয় না, মানে এদের হচ্ছে অর্থ অপূর্ণ থেকে যায়। তাই এখানে অক্সফোর্ড ডিকশনারি থেকে শুরু করে যতগুলো রিলায়েবল ডিকশনারি আছে সবাই এগুলোকে আলাদাভাবে শনাক্ত করে দিয়েছে যাতে ব্যবহার করার ক্ষেত্রে ভুল না হয়। তো এটা গেলো একটা ইন্ট্রান্সিটিভ ভার্বের ক্যাটাগরি। তো আমরা প্রথম ক্যাটাগরি দেখলাম যে ইন্ট্রান্সিটিভ ভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল অর প্রিপোজিশনাল ফ্রেজ, যেখানে ব্র্যাকেট থাকবে। আর ব্র্যাকেট থাকার মানে হলো যে এটা অপশনাল, আপনি চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে আপনি ব্যবহার করতে পারেন। এটা অব্লিগেটরি নয়, এটা অপশনাল অ্যাডভার্বিয়ালস অর প্রিপোজিশনাল ফ্রেজ। যেমনটা আমি বলেছিলাম দ্য বেবি ইজ ক্রাইং, দ্য বেবি ইজ ক্রাইং, এটা হয়ে গেল বাক্যটা সম্পূর্ণ। বাট যদি বলেন দ্য বেবি ইজ ক্রাইং ইন দ্য বেড অথবা ইন দ্য রুম, হ্যাঁ, দ্য বার্ডস আর টুইটারিং, দ্য বার্ডস আর টুইটারিং ইন দ্য ফরেস্ট, হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। অর্থাৎ if you want to give extra information about the verb, about the intransitive verb, then you can add additional information. কি বলবো যে আপনি যদি অতিরিক্ত তথ্য দিতে চান সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু এখানে যে ইন্ট্রান্সিটিভ ভার্বের তালিকাটা দিয়েছি, এই ইন্ট্রান্সিটিভ ভার্বগুলো বাধ্যতামূলক ভার্বে একটা প্রিপোজিশন গ্রহণ করে। আর এই প্রিপোজিশনের পরে অবশ্যই একটা অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ অথবা নাউনের সমতুল্য কোনো কিছু হয় দিয়ে একটা প্রিপোজিশনাল ফ্রেজ গঠন করে। তো এই হলো ইন্ট্রান্সিটিভ ভার্বের এটা একটা ব্যবহার, যেটা আপনারা ডিকশনারি থেকে দেখে ব্যবহার করতে সক্ষম হবেন।
অর্থাৎ সবসময় আপনাদেরকে আমি তো বলতে পারবো না যে আসলে কোনটা কীভাবে ইউজ হবে। এই জন্য একটা ভালো রিলায়েবল ডিকশনারি দেখে যেন আপনি ব্যবহার করতে পারেন, সেভাবে আমি আপনাকে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি যে আপনি ডিকশনারিতে ইনট্রানজিটিভ প্লাস অ্যাডভার্বিয়াল অফ প্রিপোজিশন এটা বোল্ড করে লেখা থাকবে, কালো করে বোল্ড করে লেখা থাকবে। আপনি এখনই এই ভার্বগুলো ডিকশনারিতে সার্চ করুন, দেখবেন সেখানে বোল্ড করে কালো করে লেখা আছে। সেখান থেকে আপনাকে বুঝে নিতে হবে যে এই ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে এই ক্যাটাগরি ইনট্রানজিটিভ ভার্ব যেগুলো অ্যাডভার্বিয়াল প্রিপোজিশন বাধ্যতামূলকভাবে গ্রহণ করে। আপনি যখন এই ধরনের ইনট্রানজিটিভ ভার্ব দিয়ে বাক্য গঠন করবেন তখন আপনি অবশ্যই এরপরে একটা প্রিপোজিশন ব্যবহার করবেন, তাহলে আপনার বাক্যটা সঠিক হবে, আদারওয়াইজ আপনার বাক্যটা ভুল হবে। তো আশা করি আপনারা এ ধরনের ইনট্রানজিটিভ ভার্ব শনাক্ত করা এবং সেগুলো ব্যবহার করা আপনাদের জন্য অনেক বেশি সহজ হবে। ইনট্রানজিটিভ ভার্বের আরও কয়েকটা ক্যাটাগরি রয়েছে, আমি চেষ্টা করব সেগুলো তালিকা আকারে দেওয়ার। সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল অর প্রিপোজিশনাল ফ্রেজ এই স্ট্রাকচারের অসংখ্য ভার্ব রয়েছে। আমি এখানে চেষ্টা করেছি একটি ভার্বের তালিকা দেওয়ার। তালিকাটি আপনারা যত্ন সহকারে স্ক্রিনশট দিবেন এবং এগুলো ডিকশনারি থেকে অর্থ খুঁজে বের করে বাক্য গঠন করবেন। আশা করি এই স্ট্রাকচারে আপনাদের অসংখ্য বাক্য গঠন করতে সাহায্য করবে। এখানে প্রত্যেকটি ভার্ব দিয়ে বিভিন্ন টেন্সে একটা করে বাক্য আপনারা গঠন করতে পারবেন এবং নির্দ্বিধায় সুন্দর সুন্দর বাক্য গঠন করে আপনাদের মনের ভাব প্রকাশ করতে পারবেন। আর এই স্ট্রাকচারের এই ভার্বগুলো পরবর্তীতে আমাদের যখন আমরা ট্রায়াল করব প্রতিটি স্ট্রাকচার, সেখানে এই ভার্বগুলো প্রয়োজন হবে। তাই এই ভার্বগুলোর স্ক্রিনশট সংগ্রহ করুন এবং এগুলো ডিকশনারি থেকে অর্থ আপনারা বের করবেন একটি এক্সাম্পল সহ। সবথেকে ভালো হয় আপনারা যদি অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারি থেকে অর্থগুলো নিয়ে নিতে পারেন, কারণ সেখানে নির্ভরযোগ্য অর্থ পাবেন। এছাড়া আপনারা ক্যামব্রিজ বা লংম্যান ডিকশনারি থেকেও নিতে পারেন। এই জাতীয় ইনট্রানজিটিভ ভার্বের বাকি অংশের তালিকা দেওয়া হলো। এগুলো খাতায় লিখুন এবং একটা রিলায়েবল ডিকশনারি থেকে অর্থ বের করে বাক্য গঠন করুন। প্রতিটি ভার্ব দিয়ে 4 থেকে 5টি বাক্য গঠন করুন। আশা করি আপনাদের এই ইনট্রানজিটিভ ভার্ব চিনতে আর কোনো সমস্যা হবে না। সাধারণত এই লিস্টের যে ইনট্রানজিটিভ ভার্বগুলো ব্যবহার করা হয়েছে এগুলোই সচরাচর রাইটার এবং স্পিকাররা ব্যবহার করে থাকে। এটা কোনো পরিপূর্ণ ইনট্রানজিটিভ ভার্বের তালিকা নয়, কিন্তু এগুলো হচ্ছে কমন ইনট্রানজিটিভ ভার্বের তালিকা যা সচরাচর একাডেমিক রাইটিং অ্যান্ড ফর্মাল স্পিকিংয়ে ব্যবহার করা হয়। বিধায় এই ইনট্রানজিটিভ ভার্বের তালিকাগুলো যদি আপনারা আয়ত্ত করতে পারেন তাহলে ইনট্রানজিটিভ ভার্ব চিনতে আপনাদের সুবিধা হবে। চলুন আমরা পরবর্তী তালিকার দিকে যাই। Here is the list of the verbs that can have either of two prepositions after them with the same or very similar meaning. এখানে বলা হচ্ছে যে এগুলো এমন কিছু ইনট্রানজিটিভ ভার্ব যেগুলোর পর দুইটা প্রিপোজিশন থাকতে পারে, যে কোনো একটা আপনি গ্রহণ করতে পারেন। মাঝে মাঝে এই দুটো প্রিপোজিশন প্রায় অল্টারনেটিভলি ব্যবহার করা যায়, অর্থাৎ এগুলো প্রায় একই মিনিং দিয়ে থাকে, কিন্তু ক্ষেত্র বিশেষে এগুলো আবার ভিন্ন মিনিং দিতে পারে। বিধায় এই ইনট্রানজিটিভ ভার্বগুলোর তালিকা কোনো একটা রিলায়েবল ডিকশনারি থেকে শিখে নিতে হবে, সেখানে তুলনামূলক মিনিং দেওয়া থাকবে।
আমি এখানে কয়েকটি এক্সাম্পল দিয়েছি বোঝার সুবিধার্থে। অ্যাবাউন্ড ইন, অ্যাবাউন্ড উইথ, দ্য লেগস অ্যাবাউন্ড ইন অর অ্যাবাউন্ড উইথ ফিশ। এখানে একই মিনিং দিচ্ছে, তাই আমরা এভাবে দেখিয়েছি। বাট ক্যাটার ফর সামথিং অর সামবডি অর ক্যাটার টু সামথিং অর সামবডি, এই বাক্য দুটোতে একটু স্লাইট ডিফারেন্ট মিনিং দিচ্ছে, যার কারণে আমরা ভিন্নভাবে দেখিয়েছি। দ্য ক্লাস ক্যাটার্স ফর অল অ্যাবিলিটি রেঞ্জেস। এখানে ক্লাসটি সকল শ্রেণীর বা সকল অ্যাবিলিটির মানুষের জন্য সাজানো বা প্রযোজ্য। They only publish novels which caters to the mass market. এখানে সেই সকল নোবেলকে বোঝানো হচ্ছে যেগুলো ম্যাস মার্কেটের জন্য ক্যাটার করা বা সজ্জিত করা বা ডিজাইন করা। বিধায় এইটা একটা স্লাইট ডিফারেন্ট মিনিং দিচ্ছে। তো এভাবে মিনিংগুলো ডিফারেন্ট হতে পারে, আবার একই মিনিং হতে পারে। যেমন কন্ট্রিবিউট টু সামথিং অর কন্ট্রিবিউট টুয়ার্ড সামথিং, অথবা কনফার্ম টু সামথিং অথবা কনফার্ম উইথ সামথিং, এগুলো প্রায় একই মিনিং দেয়। কনফার্ম টু সামথিং অর কনফার্ম উইথ সামথিং অর্থ হচ্ছে কমপ্লাই, কোনো রুলস, ল অর রেগুলেশন মেনে চলা। যেমন দ্য বিল্ডিং ডাজ নট কনফার্ম উইথ অথবা টু সেফটি রেগুলেশনস, তো বিল্ডিংটা সেফটি রেগুলেশনস মেনে চলেনি। কন্ট্রিবিউট টু অর কন্ট্রিবিউট টুয়ার্ডস, উড ইউ লাইক টু কন্ট্রিবিউট টু অর টুয়ার্ডস আওয়ার কালেকশন, মানে অর্থাৎ তারা একটা ভলেন্টিয়ার অর্গানাইজেশনের জন্য কালেকশন করছে, সেই কালেকশনের সাথে তারা কালেকশনে তুমি কন্ট্রিবিউট করবে কিনা এটা প্রশ্ন করা হচ্ছে। তো বোঝাই যাচ্ছে এখানে কন্ট্রিবিউট টু সামথিং অর কন্ট্রিবিউট টু সামবডি এই অর্থ দিচ্ছে এখানে। তো তাহলে আমরা এই ক্যাটাগরি ইন্ট্রান্সিটিভ ভার্ব দেখলাম, যেগুলো দুটা প্রিপোজিশনের যে কোনো একটা গ্রহণ করে, অথবা দুটা প্রিপোজিশনের যে কোনো একটা মিনিং দিবে, অন্য একটা ভিন্ন মিনিং দিতে পারে, স্লাইট ডিফারেন্ট মিনিং দিতে পারে, বাট মোস্ট অফ দ্য কেজেস দে গিভস দ্য সেম মিনিং। অধিকাংশ ক্ষেত্রে সেগুলো একই মিনিং দেয়। তো আপনি যখন কোনো একটা রিলায়েবল ডিকশনারি দেখবেন, সেখানে এভাবে সুন্দর করে বোল্ড করে লেখা থাকবে অ্যাবাউন্ড ইন অর অ্যাবাউন্ড উইথ, অ্যাবাউন্ড ক্যাটার ফর সামথিং অর সামবডি, ক্যাটার টু সামথিং অর সামবডি। তো এভাবে দেখে আপনাকে বুঝতে হবে এটা এই ধরনের ইন্ট্রান্সিটিভ ভার্ব যেগুলো এই দুটো প্রিপোজিশনের যে কোনো একটা গ্রহণ করে, অথবা দুটো প্রিপোজিশন ভিন্ন ভিন্ন অর্থে গ্রহণ করে থাকে। তো এই ধরনের প্রিপোজিশনের আমি কিছু তালিকা দিয়ে দেব, যাতে আপনারা এটা ডিকশনারি থেকে মিনিং বের করে বাক্য গঠন করতে পারেন। উল্লেখ্য যে এখানে এই ধরনের কিছু ইন্ট্রান্সিটিভ ভার্বের তালিকা দেওয়া হলো যেগুলো দুটো প্রিপোজিশন গ্রহণ করতে পারে। তালিকাটি সংগ্রহ করুন এবং এই তালিকার উপর ভিত্তি করে বাক্য গঠন করুন। এখানে কিছু ইন্ট্রান্সিটিভ ভার্ব দেওয়া হয়েছে, যে ভার্বগুলো সচরাচর আমরা দৈনন্দিন কনভারসেশনে ব্যবহার করে থাকি বা রাইটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করি। যেমন ভার্ব অফ মুভমেন্ট অর ডিরেকশন, ভার্ব অফ সাউন্ড অর ভার্ব অফ রেস্ট। ভার্ব অফ মুভমেন্ট হচ্ছে সেই ধরনের ভার্ব যেগুলো দ্বারা যাওয়া আসা, চলাফেরা, দৌড়ানো, ঝাঁপানো, সাঁতার কাটা এ ধরনের কোনো কিছু বোঝায়। ভার্ব অফ ডিরেকশন হচ্ছে গতিমূলক ভার্ব, যেমন ফ্লাই করা, গেট আপ, রাইজ, ড্যান্স, ট্রাভেল, ফ্লোট, এরকম। এই ভার্বগুলো এক ধরনের ইন্ট্রান্সিটিভ ভার্ব যেগুলোর পর সাধারণত ডিরেকশন টাইপের স্থানবাচক শব্দগুলো বসে, অথবা মুভমেন্ট টাইপের, পজিশন টাইপের মানে প্রিপোজিশনাল ফ্রেজগুলো হয়। ফর এক্সাম্পল, যেমন হোয়ার আর ইউ গোয়িং,
হোয়ার আর ইউ গোয়িং, এখানে গোয়িং যেমন দে আর গোয়িং টু স্কুল। তারপরে হতে পারে যে উই আর ওয়াকিং অ্যাক্রস দ্য রোড। তারপর হচ্ছে এরকম হতে পারে দ্য ওল্ড ম্যান ইজ স্ট্রোলিং ইন দ্য ফিল্ড, দ্য বয়েজ আর জাম্পিং ইন দ্য পন্ড, এভাবে যে কোথায় তারা জাম্পিং করছে, পন্ডে। দ্য বয়েজ আর মানে সুইমিং ইন দ্য রিভার, এখানে কোথায় করছে, রিভারে, নদীতে। তারপরে এখানে একটা তাদের মানে ডিরেকশন বোঝাচ্ছে। তো এ ধরনের ইন্ট্রান্সিটিভ ভার্বের ব্যবহার আমরা সচরাচর করে থাকি, কিন্তু আমরা জানি না যে এগুলো ইন্ট্রান্সিটিভ ভার্ব। সো আমি এর কিছু লিস্ট দিয়েছি খুবই কমন ইন্ট্রান্সিটিভ ভার্ব, যেগুলো দিয়ে খুব সহজে আপনারা বাক্য গঠন করতে পারবেন। তারপরে কিছু ভার্ব অফ সাউন্ড আছে যেগুলো ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, যেমন ক্রাই, ক্রাই মানে কান্না করা, শাউট, রোর মানে পশু পাখির যে ডাক আছে, এগুলো এখানে তালিকা দিয়েছি। আপনারা ডিকশনারি থেকে এগুলো দেখবেন এবং বাক্য গঠন করবেন, তাহলে আপনাদের যে কোনো পশু পাখির ডাক যখন আপনারা এক্সপ্লেইন করতে চাবেন তখন সেগুলো সহজেই এই ইন্ট্রান্সিটিভ ভার্ব দিয়ে বাক্য গঠন করতে পারবেন। তারপর ভার্ব অফ রেস্ট এখানে দেখানো হয়েছে যে এমন কিছু মানে ভার্ব আছে যেগুলো দ্বারা আমাদের ওঠা, নামা, চলাফেরা, মানে অপেক্ষা করা, রেস্ট নেওয়া, তারপর হচ্ছে থেমে যাওয়া, বসবাস করা, অথবা কোথাও স্টে করা, স্মোক করা, এগুলো সব ইন্ট্রান্সিটিভ ভার্ব। দেয়ার স্মোকিং, হি ইজ স্মোকিং, এরকম। যেমন উই আর স্টেইং হেয়ার, উই হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স 2019, লাইক দিস টাইপের মানে সেন্টেন্স আপনারা অসংখ্য বাক্য গঠন করতে পারবেন বিভিন্ন টেন্সে এই ইন্ট্রান্সিটিভ ভার্বগুলো ব্যবহার করে। তো যা হোক, আশা করি ইন্ট্রান্সিটিভ ভার্ব শনাক্ত করতে এবং ইন্ট্রান্সিটিভ ভার্ব চিনতে আপনাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এরপরে আমরা স্ট্রাকচার অন্য এলিমেন্টসগুলো নিয়ে আলোচনা করব। আমাদের পরবর্তী ক্লাসটা হবে ট্রান্সিটিভ ভার্ব নিয়ে। আশা করি আপনারা ট্রান্সিটিভ ভার্বের ক্লাসটাও অত্যন্ত মনোযোগের সাথে দেখবেন এবং সেখান থেকে আপনাদেরকে ট্রান্সিটিভ ভার্বেরও তালিকা দেওয়া হবে, যাতে আপনারা সহজেই কমন ট্রান্সিটিভ ভার্বগুলো শনাক্ত করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার। আর এছাড়াও আমি ইন্ট্রান্সিটিভ ভার্ব দিয়ে পরিপূর্ণ অর্থসহ বাক্য গঠন করে আপনাদের কমেন্ট বক্স আপনাদের আমি ইনসার্ট করব কমেন্ট বক্সে অথবা আমার ডেসক্রিপশন বক্সে, যাতে আপনারা সেগুলো নিয়ে আরও বেশি উপকৃত হতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ।